সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকেও এর ব্যতিক্রম নয়, আজকেও আমরা সিলেট ভিউ নিউজ রুমে আলোচনা করব সিলেটের সমসাময়িক কিছু বিষয় নিয়ে, এবং যেহেতু সামনে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনেরও কিছু কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকে আলোচনার জন্য আমাদের সিলেট ভিউ নিউজ রুমে যিনি অতিথি হিসেবে আছেন, অনেকেই চিনেন, গত সিটি নির্বাচনে যিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং একটা সময় নির্বাচন থেকে সরে এসেছিলেন, তার পরিচয়টা আমি আবারও দিতে চাই। হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, যিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার সাথে আমরা কথা বলবো। কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ নিউজ রুমে। ধন্যবাদ সিলেট ভিউকে এবং আপনাকেও আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং যারা এখন শুনছেন পরবর্তীতে শুনবেন, নগরবাসী এবং সিলেটবাসী সহ দেশবাসী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি জানেন যে বর্তমানে ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকার সাথে রেল, সিলেটের যে রেলপথ, বিমানপথ, এক কথায় যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক বলা যায়। সাধারণ মানুষ ভোগান্তির শেষ নেই। বিভিন্ন সংগঠনকে আমরা দেখছি প্রতিবাদে সামিল হচ্ছে, সম্মিলিত প্রতিবাদ হচ্ছে। সিলেটবাসী মাঠে নেমে এসেছেন, রাজপথে নেমে এসেছেন এই ভোগান্তি থেকে তারা নিরসন চায়। একই সাথে এর সাথে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে, উন্নয়ন বঞ্চিত হচ্ছে সিলেট। এই ব্যাপারে বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মসূচি দেখছি, সাধারণ মানুষের কর্মসূচি দেখছি। আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনি যেহেতু সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন নেতা, আপনাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কর্মসূচি আছে কিনা? আসলে আধ্যাত্মিক নগরী এই সিলেট, আমাদের এই সিলেট বিভাগের ঐতিহ্য আছে। আমরা যদি একটু পিছন থেকে হিসেব করি, 1303 সালে এখানে আমাদের শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আগমন ঘটে। তার সাথে 360 আউলিয়া, যাদের কারণে এই বাংলাদেশের মানুষ ইসলামের পথে অগ্রসরমান হওয়ার সুযোগ হয়েছিল। এবং এই সিলেট তাদের যে একটা সুন্দর পদচারণার কারণে আজকে বাংলাদেশের শুধু নয়, বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানের জায়গা। আমাদের এই দেশের, বিশেষ করে পাকিস্তান জন্ম থেকে যদি চিন্তা করি, আমাদের ব্রিটিশ আমলের যে আমাদের 200 বছরের গোলামির যে ইতিহাস ছিল, সেখান থেকে বের হওয়ার পরে 1947 সালে এই সিলেটের মানুষ গণভোটের মাধ্যমে, অর্থাৎ তার এই সিলেটের মানুষের যে রায়ের যে গুরুত্ব, এই গুরুত্বের কারণে সেদিন আমরা দেখেছিলাম গণভোটের মাধ্যমে সিলেটবাসী তার রায় দিয়েছিল। সিলেটবাসী নিজেদের একটা জায়গা বাংলাদেশ এবং এই অঞ্চলের রাজনীতিতে অবস্থান করেছিল। আমরা জানি এই সিলেটের মানুষের আতিথেয়তা, এটা সব জায়গায় সমাদৃত এবং প্রশংসনীয়। আমরা এই সিলেট বাংলাদেশকে শুধু নয়, এই অঞ্চলকে এবং এই প্রেক্ষাপটে অনেক গুণীজন আমরা উপহার দিতে পেরেছি। আমাদের 1971 সালের স্বাধীনতার যিনি আমাদের বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন, সেই জেনারেল উসমানী সাহেব থেকে ধরে নিকট অতীতে অনেক গুণী ব্যক্তিত্ব পর্যন্ত আমরা এই সিলেটবাসী উপহার দিয়েছি। আমরা বর্তমান সময়ে সিলেটের মানুষ যারা দেশের বাহিরে অবস্থান করেন, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিভিন্ন জায়গায় 5 লক্ষ প্লাস মানুষ আমাদের ইংল্যান্ডে অবস্থান করেন। এই মানুষগুলো দেশের যেই আর্থিক অবস্থা, এর মধ্যে 30% রেমিটেন্সের 30% প্রায় আমরা এই সিলেটবাসীর কাছ থেকে পাচ্ছি। অর্থাৎ বাংলাদেশের চালিকা শক্তি যেটা, সেটা আমরা এই সিলেটবাসীর পক্ষ থেকে পাচ্ছি। দেশের 70% আমাদের যে গ্যাস, এই গ্যাস উৎপাদন করছে সিলেট। আমাদের যে বিদ্যুতের যতটুকু না আমাদের প্রয়োজন, তার চাইতে বেশি উৎপাদন হচ্ছে এই সিলেট থেকে। যেই গ্যাসগুলোর মাধ্যমে আমাদের চিটাগং, আমাদের ঢাকার কলকারখানাগুলো চলে, জাতীয় অর্থনীতি দাঁড়িয়ে থাকে যেগুলোর মাধ্যমে, সেগুলো সিলেট দিচ্ছে। আমাদের এখান থেকে 90% এই দেশের চা পাতা, চায়ের যে পাতা, সেটা আমরা সাপ্লাই করছি। আমাদের এই সিলেটিদের মধ্য থেকে
সিলেটের মানুষের থেকে আমরা যারা প্রবাসে থাকেন তারা শুধুই যে কাজ করেন বা টাকা পাঠান এরকম নয়, আমাদের প্রবাসীরা অত্যন্ত কূটনৈতিকভাবে শক্তিশালী এবং যে যেখানে আছেন বেশিরভাগ আমাদের মানুষ দেখা যাবে সিলেটিরা প্রতিনিধিত্বশীল জনপ্রতিনিধির কাজগুলো তারা করছেন। বিশেষ করে আমরা যদি ইংল্যান্ডের রাজনীতির দিকে দেখি তাহলে সেখানে স্থানীয় প্রতিনিধিত্ব করছেন অনেক বিশাল একটা সংখ্যা আমাদের এই সিলেটিদের মধ্যে আছে। আমরা যদি ভৌগোলিকভাবে দেখি আমাদের অবস্থানটা, আমাদের এই সিলেটের অবস্থান বাংলাদেশের এবং ভারতের ঠিক এমন একটি জায়গায় অবস্থান করছি আমরা, যেখান থেকে এই অত্র অঞ্চলের অর্থনৈতিক একটা গেটওয়ে হিসাবে যদি আমরা নিজেদেরকে উপস্থাপন করতে চাই সেটাও আমাদের পক্ষে সম্ভব। আমরা এই জায়গায় থেকে, যেখান থেকে আমরা বাংলাদেশের এত কিছু আমরা সাপোর্ট দিচ্ছি, বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য যে জায়গায় আমরা এত সাপোর্ট দিয়ে যাচ্ছি, ঠিক সেই জায়গায় আমাদের সাথে প্রত্যেক বছর বৈষম্য করা হচ্ছে। বৈষম্য শুরু হয় বাজেট থেকে। আমরা বাজেটে একেবারে ন্যূনতম 1% যেটা আমাদের সিলেটের জন্য বরাদ্দ থাকে বাজেট করা হয়, আমরা বরাদ্দ পাই না। আমাদের যেই গ্যাস আমাদের এখান থেকে উত্তোলন করা হয় সেই গ্যাসটাই আবার আমাদেরকে দেওয়া হয় না। এখানে যে কলকারখানা, যেখানে কিছুদিন পূর্বেও সংশ্লিষ্ট উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে বাসাবাড়িতে ওনারা আর কোনো ধরনের গ্যাস দিবেন না, কিন্তু বাণিজ্যিকভাবে ওনারা গ্যাস দিবেন। এই বাণিজ্যিকভাবে গ্যাসের যে ব্যবহার, সেটার জন্য যে বাণিজ্যিক ব্যবস্থাপনা শিল্প কারখানা কলকারখানা, সেটাও কিন্তু সিলেটে করা হয় না। সিলেটের সরকারি চাকরির যদি ক্ষেত্র দেখি, সেখানেও আমাদের সাথে বৈষম্য করা হয়। সিলেটের যারা যুব সমাজ আছে তাদের কাছে এখন শুধুমাত্র এই বিদেশে যাওয়া ছাড়া তাদের কর্মসংস্থান কিন্তু আর কিচ্ছু নাই। আমাদের এই সিলেটের যারা দেখেন, বিশেষ করে স্বাস্থ্য খাত থেকে ধরে অবকাঠামোগত উন্নয়ন সব দিক থেকে আমাদের সাথে বৈষম্য করা হয়। আমাদের কোনো রকমে একটা উসমানী মেডিকেল হাসপাতাল আছে, এই মেডিকেল হাসপাতালে কয়েক গুণ ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি মানুষ প্রতিনিয়ত সেখানে অবস্থান করছে। আমাদের যে সদর হাসপাতালগুলো বিভিন্ন উপজেলা কেন্দ্রিক আছে, বা যদি জেলা সিলেট বিভাগের অন্যান্য জেলার কথা বলি, সেই হাসপাতালগুলোতে যখন মানুষ যায়, যিনি অসুস্থ থাকেন তার সাথে যিনি ভালো থাকেন, যিনি তার সেবা শুশ্রূষার জন্য তার সাথে যান, তিনি প্রায় অর্ধেক অসুস্থ হয়ে তার সাথে বের হয়ে আসেন। আমাদের শিক্ষা কেন্দ্রিক যদি আমরা দেখি, আমাদের বরাদ্দ বা আমাদের অবকাঠামোগত উন্নয়ন, এই সিলেট অঞ্চলের বেশিরভাগ প্রবাসী যারা প্রবাসে অবস্থান করেন, নিজেদের বাবার নামে অথবা কারো নামে, নিজেদের মুরব্বী দাদার নামে, দাদির নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করে সমাজকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু এই সিলেট এত কিছু দেওয়ার পরেও সিলেটের সাথে এই কেন্দ্রিক বৈষম্য আমাদের প্রতিনিয়ত করা হচ্ছে। আমাদের রাস্তা যদি এখন সব থেকে গুরুত্বপূর্ণভাবে সবার সামনে চলে এসেছে, সেটা হলো আমাদের সিলেট ঢাকা মহাসড়ক। এই মহাসড়ক আমরা একসময় শুনেছি 4 লেন হবে, এই মহাসড়ক আমরা পরে শুনেছি সেটা 6 লেন হবে। কিন্তু যেই 2 লেন আমাদের ছিল, সেই 2 লেনটাও এখন আমাদের জন্য ব্যবহার করা একটা খুব কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। যেখানে 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টায়, সর্বোচ্চ গেলে 7 ঘন্টা, যখন 7 ঘন্টায় একটা লোক ঢাকা থেকে সিলেটে অথবা সিলেট থেকে ঢাকায় যান বাই রোডে, তখন তিনি বলতেন যে আমার 7 ঘন্টা সময় লেগে গেছে, অনেক বেশি সময় লেগেছে। কিন্তু এখন সেটা 17 ঘন্টা, 24 ঘন্টা, 25 ঘন্টা পর্যন্ত চলে যাচ্ছে। এই রাস্তার যে অবস্থা, সেটা এক হলো ভাঙা, দ্বিতীয়ত হলো অব্যবস্থাপনা, এবং এটাকে 6 লেন বা 4 লেনে উন্নীত করতে গিয়ে ওনারা এই জমি অধিগ্রহণ সহ আন্তঃমন্ত্রণালয়ের এবং আন্তঃ অধিদপ্তরের যেই ধাক্কাধাক্কি, এতে সিলেটবাসীকে একেবারে চিপায় ফেলে দিচ্ছেন, এরকম একটা অবস্থা। আমাদের রেল লাইন আমরা কিছুদিন পূর্বেও দেখেছি, এখানে একটা আস্ত বগি, আস্ত একটা ট্রেন উল্টে গেছে। আমাদের রেল লাইনগুলো অনেক পুরাতন, এগুলো এখন আর
সভ্য সমাজে, নতুন এই পৃথিবীতে, এই সময়ে এগুলো ব্যবহারযোগ্য আর না। আমাদের একটা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আছে। এই বিমানবন্দরটাকে আমি গতদিনও, আমার একটা প্রোগ্রাম ছিল সাংগঠনিক, আমাদের এই কেন্দ্রিক, আমরা যেহেতু জনগণের দল করি, সংগঠন যেহেতু রাজনীতি করি জনগণের জন্য, আমরা এই দাবিগুলো নিয়ে সোচ্চার আছি। আমরা কিছুদিন পূর্বেও আমি একটা প্রোগ্রামে, বিক্ষোভ মিছিল ছিল, সেই মিছিল শেষে আমার বক্তব্যে আমি এটা বলেছি যে এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এটা হয়ে গেছে আমাদের এইরকম যে এটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। কারণ এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর বলা হয়েছে ঠিকই, বাংলাদেশ বিমান ছাড়া দেশের গণ্ডি পাড়ানো আর কোনো বিমান এখানে আসার কোনো সুযোগই নেই। আমাদের এখানে প্রধান উপদেষ্টা মহোদয় প্রথমেই এটা হয় একবার বলেছেন যে এখানে কার্গো সার্ভিসটাকে ওনারা খুব উন্নত করবেন, কিন্তু এই কার্গো সার্ভিসের উন্নয়নের জন্যই যদি একটা আন্তর্জাতিক বিমানবন্দর এভাবে নাম লাগানো হয় তাহলে এটা আমাদের কাছে একটু কষ্টই লাগে। এরপরে এখন এই রাস্তার ভোগান্তিতে এখানে ফ্লাইটগুলো কি করা হলো যে একেবারে ফেয়ার অতিক্রম, মানে মাত্রা অতিরিক্ত হয়ে গেল, যেখানে স্বাভাবিক এর চাইতে অস্বাভাবিক থেকে অস্বাভাবিকের পর্যায়ে চলে গেছে। এখন এই যে এত বৈষম্য, এত আমাদের সাথে আমাদের দুর্ব্যবহার করা, আমাদের জিনিসপত্রগুলো নিয়ে নেওয়া, আবার এগুলোর পরিবর্তে আমাদেরকে কিছু না দেওয়া, এই সবের পিছনে আমি মনে করি যারা দেশ পরিচালনায় বিগত 53 বছর কাজ করেছেন এবং তাদের যারা প্রতিনিধিরা এই সিলেটে ছিলেন ওনারা দায়ী। কিছু কিছু ব্যক্তি, যেমন আমাদের এই সিলেটের খুবই সুনামধন্য এবং আমাদের সবার মানে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, সম্মানতুল্য ব্যক্তিত্ব এম সাইফুর রহমান সাহেব সহ ওনাদের লেভেলের কিছু মানুষ অনেক কিছু করার চেষ্টা করেছেন সিলেট বিভাগের জন্য এবং করতেও পেরেছেন, কিন্তু তাদের আগে পরে অনেক নেতা আমরা সিলেটে দেখেছি যারা কিনা নিজেদেরকে ওই দলের, সরকারি দলের, যখন তার দল ক্ষমতায় আছে সেই দলের খুবই প্রভাবশালী এবং উচ্চমাপের একজন নেতা হিসাবে নিজেকে উপস্থাপন করেন ঠিকই, ওনার উন্নতি হয়, গাড়ি 2 চাকা থেকে 4 চাকা হয়ে যায়, 4 চাকার গাড়ি কয়েকটা ঢুকে যায়, ওনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার উন্নয়ন হয়, উন্নতি হয়, কিন্তু সিলেটের উন্নয়ন হয় না। এরকম বারবার আমরা দেখেছি। ওনারা এই যে দলগুলো বারবার ক্ষমতায় গিয়েছেন এবং ওনাদের নেতাদেরকে দিয়ে এই সিলেট পরিচালনা করেছেন, এরা যদি নিজের স্বার্থের যতটুকু ওনারা দেখেছেন তার অল্প জায়গাটাও যদি সিলেটকে নিয়ে চিন্তা করতে পারতেন তাহলে আজকের এই দিন আমাদেরকে দেখতে হতো না। এই হলো, আমরা মনে করি সিলেটকে উন্নয়নের জন্য আমরা সকলে মিলে যদি কাজ করতে পারি তাহলে এই সিলেটের ভোগান্তি রোধ করা, দূর করা সম্ভব। সবাই যার যার জায়গা থেকে কাজ করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার দল, আমরা সিলেটের এই ভোগান্তি নিরসনের জন্য আমরা চলমান আমাদের যে সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো থেকে জাতীয়ভাবে যেই ইস্যুগুলো আছে তার সাথে আমরা এই সিলেটের ইস্যুটাকে অন্তর্ভুক্ত করেছি এবং প্রতিনিয়ত আমরা এটা জনসচেতনতা এবং প্রতিবাদমূলক কর্মসূচি কার্যক্রম আমাদের চলমান আছে। আগামী কালকে অর্থাৎ কালকে 14 অক্টোবর জোহরের নামাজের পরে কোর্ট পয়েন্টে আমরা পিআর সহ 5 দফা দাবি বাস্তবায়ন এবং আমাদের এই যে সিলেটের ভোগান্তি এটা দূর করার দাবিতে আমরা একটি মানববন্ধন কর্মসূচি করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা মাঠে যেহেতু আছি, রাজনীতি জনগণের জন্য করি, সিলেটের ছেলে হিসাবে, সন্তান হিসাবে এই সিলেট আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এই সিলেটকে দেওয়ার পালা। আমরা ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম আমরা চলমান রাখবো ইনশাআল্লাহ। জি, একেবারেই যেমনটা বলছিলেন আগামীকাল আপনাদের যে কর্মসূচি রয়েছে একই সাথে 5 দফা দাবির একটা ব্যাপার এনেছেন, যে 5 দফা দাবির মধ্যে একটি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, যেটা আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে অনেক রাজনৈতিক নেতাদের মুখে এই শব্দটি শোনা যাচ্ছে, পিআর পদ্ধতি নির্বাচন। কিন্তু একেবারে যদি আমি ফিল্ড লেভেলের কথা বলি, অনেক সাধারণ মানুষ আছে, সাধারণ জনগণ আছে যারা
কেন্দ্রে যাবে, ভোট দেবে, অনেকেই আছে যারা পিআর পদ্ধতি সম্পর্কে জানে না। একেবারেই যদি আমি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে পিআর পদ্ধতিতে আসলে নির্বাচন কতটুকু সুফল হতে পারে, একই সাথে সাধারণ অনেক মানুষ আছে যারা পিআর পদ্ধতি জানে না, তাদেরকে জানানোর ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? পিআর পদ্ধতি এখন বাংলাদেশের রাজনীতিতে এবং জাতীয় আসন্ন নির্বাচন কেন্দ্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হলো এই মুহূর্তে পিআর পদ্ধতি ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। কেন বললাম এই কথা? বিদ্যমান যে ব্যবস্থাপনা আছে সেটা দিয়ে 53 বছর দেশ পরিচালিত হয়ে এসেছে। এই দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা এই বিদ্যমান পরিস্থিতি এবং যে সিস্টেম আছে, এই সিস্টেমে আমরা যেটা দেখেছি, জেনারেল এরশাদের জন্ম হয়েছিল। এই পিআর বিদ্যমান পরিস্থিতিতে শেখ হাসিনার জন্ম হয়েছিল। বিদ্যমান এর আগে যারা আছেন ওনাদের কথা নাই বললাম। বিদ্যমান পরিস্থিতিতে দেশ বারবার দুর্নীতিতে বিশ্ব মর্যাদায় বিশ্বের সামনে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এই বর্তমান পরিস্থিতি, বিদ্যমান পরিস্থিতির মাধ্যমে যে পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশটাকে ভাঙার জন্য জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। কেন? এই বিদ্যমান পরিস্থিতিটাকে, এটা যত ভালো পরিস্থিতি হোক না কেন, আমি এটাকে খারাপ বলতে যাব না, বিশ্বের অনেকগুলো দেশে এই পরিস্থিতি চলমান আছে। যেহেতু এই পরিস্থিতিটা চলমান আছে, আমি এই কথাটাকে এভাবে বলতে চাইব যে এই পরিস্থিতির মাধ্যমে যেই যেই জায়গায় কোন কোন সিস্টেমে, কোন কোন হোলের মাধ্যমে, কোন কোন মাধ্যমে এখানে দুর্নীতি করা যায়, এটাকে এই ভালো সিস্টেম যদি সেটা হয়েও থাকে, সেটাকে কত খারাপভাবে কত প্রকারে ব্যবহার করা যায়, প্রত্যেকটা বাংলাদেশের রাজনৈতিক দলের নীতি নির্ধারক যারা আছেন ওনারা ওই দুর্নীতিটা শিখে গেছেন। এমতো অবস্থায় যেখানে নির্ঘাত আমাদের একটা মৃত্যুর সামনে যেতে হচ্ছে, নির্ঘাত আমরা একটা খারাপের দিকে যাচ্ছি, এই অবস্থায় বাংলাদেশের পরবর্তী নির্বাচন হতে দেওয়া কোনোভাবেই সুযোগ আর থাকছে না। পিআর পদ্ধতি, এই কথায় যদি আমরা আসি, এটা অবশ্যই নতুন একটা, বাংলাদেশের পরিস্থিতিতে এটা নতুন একটা বিষয়, কিন্তু বিশ্বে এটা নতুন না। আমরা যদি একটু আপনারা দেখেন বিষয়টা, 80-র উপরে 80+ দেশে এই পিআর পদ্ধতির নির্বাচন চলমান আছে। সব থেকে মজার যে বিষয়টা হলো, সেখানে প্রতিনিয়ত প্রতি বছর পিআর পদ্ধতিতে নির্বাচন, বিভিন্ন সংখ্যা, দেশের সংখ্যা এটা কিন্তু বাড়ছে, অর্থাৎ মানুষ, বিভিন্ন দেশ এটাকে অ্যাডপ্ট করছে। এখানে সমস্যা, সুবিধা, অসুবিধা আছে। প্রত্যেকটা সিস্টেম, আল্লাহ রাব্বুল ইজ্জতের সিস্টেম ছাড়া প্রত্যেকটা সিস্টেমের মধ্যে ভালো মন্দ উভয়টাই আছে। আপনার জন্য সেটা কতটুকু উপকারী, কতটুকু অপকারী, সেটা আপনি চিন্তা করে, বিবেচনা করে আপনি সেটাকে গ্রহণ করবেন। পিআর পদ্ধতি বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে আছে এবং সেটার অনেকগুলো ফেস আছে। এই পিআর পদ্ধতিকে আপনি আপনার দেশের যে সিস্টেম আছে সেই আলোকে আপনি এটাকে ব্যবহার করতে পারছেন। সাধারণ জনগণ পিআর সম্পর্কে 5 আগস্টের আগে হয়তোবা কম জানতেন, কিন্তু 5 আগস্টের পরে পীর সাহেব চরমোনাই এবং জাতীয়ভাবে সচেতন অনেক রাজনৈতিক দল এবং নেতারা এই পিআর পদ্ধতির বিষয়টাকে সামনে আনায় মানুষ এখন সচেতন হয়েছেন, পিআর সম্পর্কে জানার চেষ্টা করছেন, পিআর সম্পর্কে জানছেন। আপনারা সুজনের রিপোর্ট দেখেছেন, আরো কয়েকটা রিপোর্ট করেছেন। যারা সুজনের রিপোর্ট, তো 70% উপরে মানুষ পিআর সম্পর্কে, পিআর এর বিষয়ে পক্ষে মত দিয়েছেন। সাধারণ জনগণ যারা আছে, এরা পিআর, অনেকেই বলে এখন রিক্সাওয়ালা, চাওয়ালা, ঠেলাওয়ালা, অনেকেই আপনি জিজ্ঞেস করেন, এরা পিআর বুঝে কি বুঝে না সেটা জানে না, কিন্তু সে পিআর চায় সেটা বলে। কেন বলে? যে ওই যে তার বিগত দিনগুলোর একটা খারাপ অভিজ্ঞতা তার হয়েছে, যে এককভাবে যারা দলীয় ক্ষমতা নিয়ে, যারা 50%-এর উপরেও আসন পেয়ে ক্ষমতায় চলে যাচ্ছেন, গিয়ে উনি ওনার মতো করে একেবারে কি বলে, নির্বাচনে মনোনয়ন দেওয়া, তার 300 আসনে দলীয় মনোনয়ন দেওয়া থেকে শুরু করে একেবারে পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি সর্বপ্রকার দুর্নীতি, সর্বপ্রকার খারাপ কাজের নেতৃত্ব দিয়ে দেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে মানুষ এখন বিকল্প একটা নাম শুনেছে,
সেটা বুঝুক চাहे না বুঝুক সেটাকে সমর্থন করছে। এখন আমাদের কাজ হলো যারা পিআরের পক্ষে আমরা কাজ করছি, পিআরের পক্ষে আমরা কথা বলছি, আমরা জনগণের কাছে এই পিআরের ভালো এবং মন্দ উভয় দিকটা আমরা তুলে ধরছি। পিআর কেন প্রয়োজন সেটা আমরা তুলে ধরছি, সেটার জন্য আমরা গণসংযোগ করছি, যুগপৎ আন্দোলন চলছে আপনারা দেখছেন। আমরা এই সিলেট শহর সারা দেশে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এবং যুগপৎ আন্দোলনের কর্মসূচির আলোকে আমরা ঘরে ঘরে বাজারে আমরা লিফলেট বিতরণ, প্রচারপত্র এই পিআরের পক্ষে প্রচারপত্র বিতরণের কাজ করেছি। আমরা গণসমাবেশ করেছি, গণমিছিল করেছি, আগামীকালকে আমরা মানববন্ধন করছি এবং ধারাবাহিকভাবে আমাদের এই কার্যক্রম কর্মসূচিগুলো চলমান আছে। আমরা বিশ্বাস করি পিআর পদ্ধতি হলে বাংলাদেশের এই যে দুর্নীতি এবং বাংলাদেশের যে আধিপত্য বিস্তার, যেখানে একজন প্রার্থী ঘোষণার সাথে সাথেই দলের লোক, একই দলের লোক তার আরেক দলে, এই দলের আরেকজন নেতার হাতে খুন হয়ে যাচ্ছে, কর্মীর হাতে নেতা খুন হচ্ছে, নেতার হাতে কর্মী খুন হচ্ছে, এই ধরনের অহরহ ঘটনা বাংলাদেশে ঘটছে, চাঁদাবাজি হচ্ছে, মানুষকে পাথর দিয়ে মেরে দেওয়া হচ্ছে। এই যে একটা পরিস্থিতি, এই যে একটা পরিবেশ, যেটা আমরা 5ই আগস্টের আগে স্বপ্ন দেখেছিলাম যে 5ই আগস্টের পরে এটা পরিবর্তন হবে, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য এটা পরিবর্তন হয়নি। আগে শেখ হাসিনা করেছিলেন, এখন অন্য কেউ করছেন, আগে আওয়ামী লীগ করেছিল, এখন অন্য কেউ করছেন। এটাকে ধারাবাহিকভাবে আগামীতে করবেন ওনারা, এই সুযোগ আমরা দিতে চাই না, যার জন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। পিআর পদ্ধতির নির্বাচন হলে জনগণের ভোটের অধিকার 100% নিশ্চিত হবে। আপনি 30 ভাগ, 28 ভাগ আর 35 ভাগ মতামত নিয়ে বাকি 75 ভাগ, 70 ভাগ মানুষের দ্বিমত নিয়ে আপনি সংসদে চলে যাবেন আর তাকে আপনি এখানে আসতেও দিবেন না, এই পরিস্থিতি সামনের দিকে হবে, সেটা আমরা চাই না। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি এবং আমরা এটা স্বপ্ন দেখি, একজন রিক্সাওয়ালা, একটা ফেরিওয়ালা, একটা চার দোকানদার, একজন শিল্পপতি, যেই হন না কেন আপনি আপনার ভোটের যে অধিকার আছে সেটা আপনি আজকে শুধুমাত্র ভোট দিয়ে একটা কালো কালি এখানে লাগিয়ে আপনি মনে করবেন যে আপনার অধিকার নিশ্চিত হয়ে গেছে। বিষয়টা এরকম না। আপনার এই ভোট সংসদে যাবে, সংসদে গিয়ে আপনার পক্ষে কথা বলবে। এই পদ্ধতি পিআর এর মাধ্যমে সম্ভব, যার জন্য আমরা পিআর এর কথা বলছি এবং পিআর সম্পর্কে জনগণকে সচেতন করার চেষ্টা করছি। জি, ধন্যবাদ। অনেক চমৎকারভাবে আপনি পিআর পদ্ধতিটা তুলে ধরেছেন। আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকার প্রধান ঘোষণা করেছেন সম্ভাব্য একটি সময় আগামী ফেব্রুয়ারিতে হবে, যেহেতু সময় একেবারেই কম। আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন একটা ফ্যাক্ট, একেবারে যদি ইসলামী আন্দোলন একটা ফ্যাক্ট এবং আপনিও সিলেট বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, একেবারে যদি বলতে চাই ইসলামী আন্দোলন আগামী নির্বাচনে কি 300 আসনে প্রার্থী দিবে কিনা, নাকি কোনো সমঝোতায় যাচ্ছে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন। আমরা চাচ্ছি একটা নির্বাচন হোক, কারণ 5ই আগস্টের পরে আমাদের টার্গেট ছিল যে আমরা সংস্কার হবে, আওয়ামী এবং আওয়ামী দোসরদের এবং গণহত্যাকারীদের বিচার হবে, নির্বাচন হবে। কিন্তু অদৃশ্য একটি শক্তির চাপে যারা খুব দ্রুত ক্ষমতায় চলে আসতে চাচ্ছেন, ওনাদের চাপে দেখা গেল যে বিচার, সংস্কার এগুলো সব এক পাশে রেখে নির্বাচনের দিকে দেশ যাচ্ছে বা ওনারা নিয়ে যাচ্ছেন। আমরাও একমত, ঠিক আছে আমরা নির্বাচনে যাচ্ছি। এখন আমরা পিআর এর পক্ষে কাজ করছি, পাশাপাশি আমরা আমাদের নেতাদের দিয়ে, কর্মীদের দিয়ে সারা বাংলাদেশের 300 আসনে যোগ্য, দক্ষ, আল্লাহভীরু, দেশপ্রেমিক নেতৃত্ব আমরা বাছাই করে আমার নেতা পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়ে রেখেছেন হাত পাখার প্রার্থী হিসাবে। জনগণের কাছে যাচ্ছেন ওনারা, জনগণের ভোগান্তি দেখছেন, জনগণকে সহযোগিতা করার চেষ্টা করছেন। সিলেট বিভাগের যে 19টা আসন আছে, আমরা এই 19টা আসনেও কাজ করছি। আমাদের প্রার্থী ঘোষণা করা আছে, আমাদের নিয়মতান্ত্রিকভাবে কাজ চলমান আছে। আমরা আগামী নির্বাচনে ইসলামপন্থীদের একটা বাক্স, একটা নির্বাচনী সমঝোতার জন্য আমরা কাজ করছি এবং সেটার ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ অনেকটা সফলও হয়েছি। পীর সাহেব চরমোনাই এটার ক্ষেত্রে জাতীয়ভাবে অনেক বেশি শ্রম দিচ্ছেন, অনেকেই কাজ করছেন এটা নিয়ে। তো ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলামপন্থীদের একটা বাক্স থাকবে, এক পক্ষ হয়ে আমরা কাজ করব।
সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের কিছু আসন সমঝোতা থাকবে, নির্বাচনী আসন সমঝোতা, সেটা তফসিল ঘোষণার পরে জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে আমরা সবাই আপনাদেরকে অবগত করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করেছেন। আশা করি দর্শক শুনছিলেন, কথা বলছিলেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেমন বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, সিলেটবাসীর ভোগান্তি নিরসনের ব্যাপারে তুলে ধরেছেন, সিলেটবাসীর উন্নয়ন বঞ্চিত বছরের পর বছর, এমনটাও তিনি ব্যাখ্যা করেছেন। একই সাথে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটাও ক্লিয়ার করেছেন। একই সাথে 300 আসনে প্রার্থী প্রস্তুত রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে, তবে আলোচনা চলছে, হয়তোবা নির্বাচনী যে কাজ চলছে বর্তমানে তারা যেমনটা বলছিলেন হয়তোবা তারা সমঝোতার দিকেও যেতে পারে, এমনটাও আসলে বলছিলেন। সবকিছু মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক রাজনৈতিক দলই আসলে সামনে নির্বাচন কিভাবে জমজমাট করা যায়, নির্বাচনে কিভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা যায়, এই ব্যাপারে আসলে সবাই কাজ করছে। এবং যেমনটা বলছিলেন ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। অন্যদিকে বড় একটি রাজনৈতিক দল যেটি বিএনপি, তারা কিন্তু এখন পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন চান না। তবে এখন পর্যন্ত দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত কোন পদ্ধতিতে নির্বাচন হয়। আজকে সিলেট ভিউ নিউজ রুম এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউ সাথেই থাকুন। ধন্যবাদ।